সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো? জি মিস। ওকে, তো আমরা তাহলে লাস্ট ক্লাসে দেখছিলাম কি, আমাদের লাস্ট ক্লাসে এক্সাম্পল 2.2 পর্যন্ত সম্ভবত দেখছিলাম, তোমাদেরকে আমি ম্যাথটা করাইছিলাম। তারপর আমি বলছিলাম যে এখানে এক্সাম্পল 2.2 তে আমাদের কি করতে হবে, D10 D30 D50 বের করতে বলছে, সরি D60 বের করতে বলছে। সো D10 D30 এবং D60 কিভাবে বের করতে হয় আশা করি তোমরা সবাই জানো। সো এটা আসলে নতুন করে বলার কিছু নাই, যে আমাদের পার্সেন্টেজ ফাইনাল যদি 10% হয় তার করেসপন্ডিং গ্রাফে যে ভ্যালুটা আসতেছে পার্টিকেল সাইজের, সেটাই হচ্ছে আমাদের D10 বা D30 বা D60 এরকম। আর ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, সেটার একটা ফর্মুলা আমরা জানতাম, সেটা ছিল D60 ডিভাইডেড বাই D10। তো D60 তো বের অলরেডি করছি, তো D10টা বের করে রাখছি। তো এটা রেশিও করলে যা আসবে সেটাই হচ্ছে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট। তারপর লাস্টটা কি ছিল, কোএফিসিয়েন্ট অফ গ্রেডেশন। কোএফিসিয়েন্ট অফ গ্রেডেশন কিভাবে বের করতে হবে, CZ বা CC ইকুয়াল টু D30 স্কয়ার ডিভাইডেড বাই D60 ইনটু D10। সেখানে সবই বের হয়ে আসছে, তুমি জাস্ট ভ্যালুগুলো বসায় তুমি CZ বের করতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন এক্সাম্পল 2.3টা বাকি ছিল। সো এটার তোমাদের একটা মানে টেবিল আমি দেখাইছিলাম, টেবিলটা কোথায়, এই যে এখানে দেখাইছিলাম টেবিলটা, সরি এখানে দেখাইছিলাম। মনে আছে যে আমাদের 3টা সাইজ নিয়ে আমাদের কাজ করতে হতো, এটা কিন্তু মনে আছে তোমাদের? এটা আমি তোমাদের ক্লাসে দেখাইছিলাম। জি মিস। আচ্ছা আবার বলতেছি, 2.3 তে আমাদের এই ফিগারটা দেখে আমাদের কাজ করতে হবে। সো এই ফিগারটা যদি দেখি আমরা, তাহলে আমাদের বলছে যে দেখো 2.3 তে কি বলছে, 2.3 তে বলছে হচ্ছে ফর দ্য পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ শোন ইন ফিগার 2.28 ডিটারমাইন দ্য পার্সেন্টেজ অফ গ্রাভেল, স্যান্ড, সিল্ট and clay size particle present. Use the unified soil classification system. So unified soil classification system এ ছিল কি 4.75 থেকে 76.2 হচ্ছে আমাদের গ্রাভেল, এই দুটো রেঞ্জের মাঝামাঝি সব গ্রাভেল। 4.75 থেকে 0.075 হচ্ছে আমাদের স্যান্ড, 0.075 থেকে ছোট যা সেটা হচ্ছে সিল্ট এন্ড ক্লে। তো আমরা 3টা সাইজ লিখবো, 3টা সাইজে কোনটাতে কত পার্সেন্ট আমাদের আছে সেই জিনিসটা আমরা দেখবো। ঠিক আছে, তো এইখানে দেখো অনেক সময় দেখবা 2.1 2.2 2.3 একটা ম্যাথেই দিয়ে দেওয়া হবে, মানে 3টাই একটা ম্যাথেরই কন্টিনিউশন থাকতে পারে অনেক সময়। ঠিক আছে, আচ্ছা সো এখানে দেখো এখানে আছে কত থেকে 10 থেকে আছে। তো তোমাদের 76.2 যদি হয় তাহলে সেটার জন্য পার্সেন্টেজ ফাইনাল কত হবে? 100% হবে না? 10 এর জন্য তো দেখতেছি 100%, তাহলে 76.2 যদি হতো তাহলে সেটার জন্য কত হতো? 100% 100% কিন্তু হতো। যেমন ধরো এখানে যেমন 5ও কিন্তু 100%। সো 5 থেকে বড় যা যা আসতেছে সেটাও 100% কিন্তু। সো 76.2 যদি হয় সেজন্য আমরা লিখতে পারি 100%। এখন 4.75 হলে কত লিখতে পারি, এই যে এই জায়গাটার মধ্যেই 4.75 হলে সেটাও কিন্তু 100% লিখা যাচ্ছে, তাই না? তাই তো নাকি? জি মিস। আর 0.075, তার মানে 0.075 কোথায় আছে বলো তো, কোন জায়গাটার মধ্যে 0.075 থাকবে? কোনটার মাঝখানে? ম্যাম 0.01 আর 0.05 এর মাঝখানে। এক্স্যাক্টলি 0.01 আর 0.075 এর মাঝখানে, মানে এই জায়গার মধ্যে থাকবে। ধরো 1 পয়েন্ট সামথিং, এই যে খুব ছোট্ট একটা তোমার ডিস্টেন্স 1 পয়েন্ট সামথিং ধরো হচ্ছে। সো এখানে আমরা দেখি তাহলে কত আসতেছে, 1.7। সো আমরা জাস্ট কত পার্সেন্টের জন্য কত পার্সেন্ট ফাইনাল আছে, মানে কত সাইজের জন্য কত পার্সেন্ট ফাইনাল আছে সেটা লিখলাম। লিখার পরে কি করব, 76.2 থেকে 4.75 যেহেতু গ্রাভেল, তাহলে এই দুটো ডিফারেন্স করলে যেটা আসে সেই রেঞ্জটা আমাদের তাহলে কি হবে, গ্রাভেলের হবে। তাহলে 100 মাইনাস 100 করলে আসে কত, 0% গ্রাভেল। তারপর 100 থেকে 1.7 যদি তুমি মাইনাস করো তাহলে কি হচ্ছে, স্যান্ড এর কতটুকু আসতেছে সেটা পাচ্ছ। স্যান্ড হচ্ছে 98.3%, সেটা তুমি লিখলা। এরপরে 1.7 মানে যেহেতু ওটা 0.075, তার মানে কি 1.7%ই হচ্ছে তোমার সিল্টার ক্লে। এখানে জাস্ট একটা 0 লিখা, 1.7 মাইনাস 0 সেটা হচ্ছে 1.7 সিল্ট এন্ড ক্লে। এটা কি বুঝছো সবাই? জি মিস। আচ্ছা, সো এক্সাম্পল 2.3 আমাদের তাহলে কমপ্লিট, খুব সোজা। এরপর আমরা দেখি পার্টিকেল শেপ। আমাদের পার্টিকেল শেপে যে এতক্ষণ ধরে তোমরা পড়লা স্যান্ডি টাইপ, তোমার হচ্ছে স্যান্ড, তারপর হচ্ছে গ্রাভেল, তারপর
সিল্ড, ক্লে, এগুলার শেপ কিরকম হবে? শেপ এতক্ষণ তো তোমরা দেখছো হচ্ছে এগুলো কি সাইজের হয়, এখন এগুলো শেপ কিরকম হবে? গোলাকার হবে নাকি অ্যাঙ্গুলার হবে, কিরকম টাইপের শেপ হবে? তো সেই শেপটাকে আমাদের এখানে ভাগ করা হয়েছে, 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাল্কি, একটা ফ্লেকি, একটা হচ্ছে নিডল শেপ। ঠিক আছে, বাল্কি পার্টিকেলটা হচ্ছে মেইনলি হচ্ছে তোমার স্যান্ডের জন্য হয়। বাল্কি হয় স্যান্ডের। ফ্লেকি আর নিডল শেপ এই দুইটা হয় হচ্ছে সিল্ট এবং ক্লের। বুঝতে দিতে পারছি? ফ্লেকি আর নিডল শেপ হয় হচ্ছে সিল্ট এবং ক্লে। বাল্কি হয় শুধুমাত্র স্যান্ড। আচ্ছা, সেটা হচ্ছে 3 মেজর ক্যাটাগরি। এটা 3 মেজর ক্যাটাগরি। এটা আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন বাল্কি টাইপের পার্টিকেলকে তুমি আবার 4 ভাগে ভাগ করতে পারছো: অ্যাঙ্গুলার, সাব অ্যাঙ্গুলার, সাব রাউন্ডেড, রাউন্ডেড। আচ্ছা, তো এখানে একটা কথা বলছে তোমার, দেখো এগুলো তোমার বাল্কি পার্টিকেল আর ফর্ম মোস্টলি বাই মেকানিক্যাল ওয়েদারিং অফ রক অ্যান্ড মিনারেল। এই যে মেকানিক্যাল ওয়েদারিং এর কারণে এই টাইপের পার্টিকেল গুলো ফর্ম করে। এখন মনে করো তোমার যে জায়গায় হচ্ছে ওয়েদারিং হলো, সেই জায়গায় ধরো তোমার কোনো একটা পার্টিকেল সেই জায়গায় পড়ে আছে বা সেই জায়গার কাছাকাছি আছে, সেটা অ্যাঙ্গুলার হবে। এইটা তোমার এই অ্যাঙ্গুলার পার্টিকেলটা যত দূরে যাবে, মনে করো বাতাসের সাথে বা তোমার পানির সাথে যত দূরে যাবে, তত এইটার অ্যাঙ্গুলারিটি কমতে থাকবে। কেন কমতে থাকবে বলো তো? কি মনে হয়? কোশ্চেনটা কি বুঝছো? আমি তোমাদের কাছে কি কোশ্চেন করছি বুঝছো? এই রেসপন্স না করলে বুঝবো না, রেসপন্স করো। কথা শুনতে পাচ্ছো? জি মিস। তাহলে রেসপন্স করতেছো না কেন কেউ তোমরা? তোমাদেরকে আমি কি কোশ্চেন করছি কি বুঝতে পারছো? মিস আরেকবার কোশ্চেনটা করবেন? আবার কোশ্চেন করতেছি, দেখো বাল্কি টাইপের পার্টিকেলকে এখানে 4 ভাগে আমরা ভাগ করতেছি: অ্যাঙ্গুলার, সাব অ্যাঙ্গুলার, সাব রাউন্ডেড, রাউন্ডেড। সো অ্যাঙ্গুলার পার্টিকেল যদি হয়, আমি বলতেছি যখন ওয়েদারিং হবে, মানে বড় পার্টিকেল ভেঙে ছোট পার্টিকেলে পরিণত হলো, সো ছোট পার্টিকেলটা যদি অরিজিন বা অরিজিনের কাছাকাছি থাকে, তাহলে সেটাকে আমরা কি টাইপের সয়েল বলি বলো তো? রেসিডুয়াল সয়েল, তাই না? ইয়েস মিস। আর বাদবাকি যেগুলো ট্রান্সপোর্ট হয়ে চলে যায় সেগুলোকে আমরা ট্রান্সপোর্টেড সয়েল বলি। সেগুলোর বিভিন্ন ক্যাটাগরি আমি তোমাদেরকে দেখাইছিলাম: অ্যালুভিয়াল সয়েল, অ্যারিয়ান সয়েল, মেরিন সয়েল, অনেক টাইপের দেখাইছিলাম তোমাদেরকে। তা আমি বলতেছি যে যখন ওয়েদারিং হয়, ওয়েদারিং এর কারণে যদি ধরো রেসিডুয়াল সয়েল হয়, মানে তোমার অরিজিনের জায়গাতেই ধরো ভেঙে থাকতেছে তোমার, তাহলে সেই পার্টিকেলটা অ্যাঙ্গুলার টাইপের হয়, অ্যাঙ্গুলার পার্টিকেল। সেটা যদি ওয়াটারের কারণে বা উইন্ডের কারণে যদি এই অ্যাঙ্গুলার পার্টিকেলটা বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যায়, মানে মনে করো দূরে কোথাও যাচ্ছে, তাহলে আস্তে আস্তে সাব অ্যাঙ্গুলার, তারপর আরো দূরে গেলে সাব রাউন্ডেড, তারপর আরো রাউন্ডেড হয়ে যায়। এটা কেন হয়? যত দূরে যাবে তত কেন আমাদের অ্যাঙ্গুলারিটি কমতে থাকে? মিস ফ্রিকশন আর হচ্ছে ডিগ্রেডেশনের কারণে। এক্স্যাক্টলি, ফ্রিকশনের কারণে। তুমি এই একটা জায়গা থেকে এই জিনিসটা আস্তে আস্তে যত দূরে যাবে, এটা কিন্তু ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশন হতে হতে এই এজ গুলা কিন্তু সমান হয়ে যাবে আস্তে আস্তে। আস্তে আস্তে এটাই মনে করো একটা টাইমে গিয়ে রাউন্ডেড হয়ে যেতে পারে। ডিপেন্ড করে হচ্ছে কত দূর যাচ্ছে, এই কথাটা এখানে বলা হচ্ছে। স্মল স্যান্ড পার্টিকেল লোকেটেড ক্লোজ টু দেয়ার অরিজিন আর জেনারেলি ভেরি অ্যাঙ্গুলার। অরিজিনের কাছাকাছি যেটা থাকে, ক্লোজ টু অরিজিন, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার থাকে। বুঝতে পারছো? স্যান্ড পার্টিকেল ক্যারিড বাই wind and water for a long distance can be subangular to rounded in shape. এই কথাটাই বলা হচ্ছে। ওকে, the shape of granular particle in a soil mass has a great influence on the physical property of soil, such as maximum, minimum void ratio, shear strength, compressibility, etc. এই শেপ গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারামিটার আমাদের জন্য। এখন দেখো যেখানে যে অ্যাঙ্গুলারিটি দেখলাম একটু আগে, এই যেখানে যে অ্যাঙ্গুলারিটি আছে, সেই অ্যাঙ্গুলারিটিকে আবার আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি। এ আবার বের করা যায় কিভাবে? এভারেজ রেডিয়াস অফ কর্নার এন্ড এজ। কর্নার আর এজের যে এভারেজ রেডিয়াস আছে সেটা ডিভাইডেড বাই রেডিয়াস অফ ম্যাক্সিমাম ইনস্ক্রাইবড স্ফিয়ার। এই ম্যাক্সিমাম যে ভিতরে যে স্ফিয়ারটা আসতেছে সেটার রেডিয়াস, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের অ্যাঙ্গুলারিটি পাচ্ছি। যে ভিতরেরটা তো স্ফিয়ার আকারে, এটা না সাইড দিয়ে না অ্যাঙ্গুলার, ভিতরে যে স্ফিয়ারটা আছে অ্যাঙ্গুলারিটি বাদ দিলে সেটার যে রেডিয়াস ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে আমাদের এই যে নিচে বসাবো। উপরে এভারেজ রেডিয়াস বসাবো কর্নার আর এজের ডিভাইডেড বাই রেডিয়াস অফ ম্যাক্সিমাম ইনস্ক্রাইবড স্ফিয়ার।
এই দুটাকে তোমার ডিভাইড করলেই তোমার অ্যাঙ্গুলারিটি আসবে। পরীক্ষা অনেক সময় আসতে পারে ফাইন্ড দা অ্যাঙ্গুলারিটি, ঠিক আছে? তারপর স্পেরিসিটি, যে স্পেরিসিটি কতটুকু হবে, এই যে তোমার ডিফারেন্ট টাইপের দেখলো না স্ফিয়ার টাইপ পার্টিকেল যেগুলো অ্যাঙ্গুলারিটি নাই, সেগুলো স্পেরিসিটি কিরকম হতে পারে, সেটাকে আমরা প্রকাশ করতে পারি এস দিয়ে, এস ইকুয়াল টু ডিই বাই এলপি। ডিটা কি, ডি হচ্ছে ইকুইভ্যালেন্ট ডায়ামিটার অফ দা পার্টিকেল, ঠিক আছে? সো ইকুইভ্যালেন্ট ডায়ামিটার কত, ইকুইভ্যালেন্ট হচ্ছে √3/6v/π। সো এই ফর্মুলা দিয়ে আমরা এখানে ভি হচ্ছে আমাদের ভলিউম অফ পার্টিকেল, এলপি হচ্ছে আমাদের লেন্থ অফ পার্টিকেল, এটা হচ্ছে লেন্থ অফ পার্টিকেল, আর পাই এর ভ্যালু তো তোমরা জানোই। তো এখান থেকে আমরা কি করতে পারি, স্পেরিসিটি বের করতে পারি। সো অ্যাঙ্গুলারিটি বের করতে পারতেছো, স্পেরিসিটি বের করতে পারতেছো। কিভাবে বের করতে হয় জাস্ট ফর্মুলা দেখেই তোমাদের আইডিয়া হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? আর ফ্লেকি টাইপ পার্টিকেল আর নিডল টাইপ পার্টিকেল এগুলো হচ্ছে তোমার আমাদের সিল্টি এবং ক্লে টাইপের পার্টিকেলের জন্যই আমাদের বেশি দেখা যায় এরকম শেপ গুলা, ঠিক আছে? এখানে বসে দেখো খুবই লো স্পেরিসিটি থাকবে, 0.01 বা তার থেকে কম থাকবে স্পেরিসিটি। দিস পার্টিকেল আর প্রিডমিনেন্টলি ক্লে মিনারেল, এগুলো নরমালি ক্লে টাইপের হয়, ক্লে মিনারেল হয়। তারপর নিডল শেপ পার্টিকেল আর মাচ লেস কমন দেন দা আদার টু পার্টিকেল, এই যে ফ্লেকি আর বাল্কির থেকে নিডলটা কম পাওয়া যায়, বুঝছো? এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না মিস। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের সেকেন্ড যে চ্যাপ্টারটা, মানে চ্যাপ্টার 3 তে চলে যাই। ওকে, সো আমাদের চ্যাপ্টার 3 হচ্ছে ওয়েট ভলিউম রিলেশনশিপ। ওয়েট ভলিউম রিলেশনশিপটা কি আমাদের খুব মনোযোগ দিয়ে সবাই দেখো, এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা তোমাদের যে কোনো টাইপের পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে ম্যাথ থাকেই থাকে। তুমি মনে করো মাস্টার্সের জন্য পরীক্ষা দিচ্ছ, বা কোনো তুমি কোনো গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিচ্ছ, বা বিসিএস এর মনে করো পরীক্ষা দিচ্ছ, যে কোনো প্রাইভেট জবের জন্য পরীক্ষা দিচ্ছ, সবকিছুতে তো মোটামুটি একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় তোমার জিওটেক থেকে যদি কোনো ম্যাথ থাকে, জিওটেক থেকে যদি একটা ম্যাথ থাকে, সে একটা ম্যাথ এই চ্যাপ্টার থেকে থাকে। সো এই চ্যাপ্টার 3টা ভেরি 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 ইম্পর্টেন্ট। সো এটা প্রথম থেকে বোঝার চেষ্টা করো। খুব একটা তোমার থিওরি এই চ্যাপ্টারে নাই, এই চ্যাপ্টারে তোমার আছে হচ্ছে মেইনলি ম্যাথ, আর ম্যাথের জন্য কিছু থিওরি লাগবে, সেই থিওরি না বুঝলে আবার ম্যাথ করতে পারবে না, সেই জন্য আমাদের বেশ কিছু থিওরিও পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, সো চ্যাপ্টার 2 তে আমরা দেখছিলাম কি আমাদের সয়েল গুলো কোথা থেকে ফর্ম করলো, সেগুলো সাইজ কিরকম হয়, শেপ কিরকম হয়, এই জিনিসগুলো আমরা দেখলাম। বা আমাদের মেকানিক্যাল অ্যানালাইসিস যেমন সিভ অ্যানালাইসিস, হাইড্রোমিটার অ্যানালাইসিস, এগুলো করে কি অবস্থা হয় সেটা দেখলাম, ঠিক আছে? এই চ্যাপ্টারে আমরা দেখবো হচ্ছে সয়েলের 3 ফেজ ডায়াগ্রাম বা 3 ফেজ সিস্টেম। 3 ফেজ সিস্টেম বলতে আমি বোঝাচ্ছি, মনে করো, আচ্ছা আমি যা যা জিজ্ঞাসা করবো রেসপন্স করবা, ঠিক আছে? মনে করো তোমাকে একটা সয়েল স্যাম্পল কালেক্ট করে দিলাম, ঠিক আছে? কালেক্ট করে দেওয়া হলো, ধরো মাটি থেকে একটা সয়েল স্যাম্পল আনডিস্টার্ব অবস্থায় মনে করো কালেক্ট করে দিলাম। তো এখন তোমার সেই সয়েল স্যাম্পলের ভিতরে কি কি থাকবে বলো তো? খুব বেসিক কি থাকতে পারে? সয়েল থাকবে, আর কি থাকবে? কেউ বলতে পারবা? ক্লে থাকবে, মানে সয়েলের যে আচ্ছা, যে বলতেছো সে আরেকবার একটু বলো, আমি শুনি নাই তোমার কথা। মিস ময়েশ্চার থাকবে সয়েলে, পানি থাকবে, ওয়াটার থাকবে। পানি থাকবে, ওয়াটার। এক্স্যাক্টলি, ওয়াটার থাকবে, হ্যাঁ ওয়াটার থাকবে, এবং আরেকটা কি থাকবে? একদমই জাস্ট ফাঁকা ফাঁকা জায়গা থাকবে, ভয়েড, এয়ার ভয়েড ভয়েড। থাকবে, হ্যাঁ ভয়েডের ভিতরে কিন্তু ওয়াটারটা থাকে। সো এয়ার থাকবে, আরেকটা আমরা বলতে পারতেছি এয়ার থাকবে। তো তাহলে 3টা জিনিস থাকবে, একটা হচ্ছে সলিড থাকবে, ওয়াটার থাকবে, আর এয়ার থাকবে, ঠিক আছে? এখন আমাকে বলো ওয়াটারটা কোথায় থাকে? যে ভয়েডটা আছে সেটার মধ্যেই তো থাকে নাকি? ভিতরে যে খালি জায়গা সেখানে তো ওয়াটারটা থাকবে, খালি জায়গা সয়েলের মাঝখানে মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, সেই ফাঁকা জায়গার মধ্যেই তো ওয়াটারটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবে, তাই না? জি মিস। তার মানে ভয়েডের ভিতরে কিন্তু ওয়াটার থাকতেছে। সো ভয়েডের ভিতরে ওয়াটারও থাকবে, ভয়েডের ভিতরে আবার বাতাসও থাকবে, যে জায়গায় ওয়াটার পৌঁছাইলো না সেই জায়গাটা ফাঁকা থাকতেছে। তার মানে ভয়েড, তুমি যদি টোটাল ভলিউম চিন্তা করো, তোমার টোটাল যে স্যাম্পল তোমাকে আমি দিলাম সেই স্যাম্পলের টোটাল ভলিউম যদি তুমি চিন্তা করো, সেই টোটাল ভলিউমের মধ্যে তাহলে আমি ভলিউমটাকে 2 ভাগে ভাগ করতে পারতেছি। একটা হচ্ছে টোটাল ভলিউম ইকুয়াল টু, একটা হচ্ছে ভলিউম অফ সয়েল, আরেকটা হচ্ছে ভলিউম অফ ভয়েড। এই ভলিউম অফ ভয়েড এর মধ্যে আবার
দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে এয়ার। ক্লিয়ার জিনিসটা? জি মিস। এই যে দেখো, এই ফিগারটা একটু খেয়াল করো। এটা হচ্ছে তোমার সেই স্যাম্পলটা যেটা আমি মনে করো আমি তোমাকে দিলাম, যে এটার ভিতরে কি কি আছে তুমি আমাকে বলো। এটার ভিতরে দেখে বুঝতেছো সয়েল আছে, পানি তো অবশ্যই থাকবে, আর ওয়াটার থাকবে কিছু। সো এটা টোটাল ওয়েট কে আমি ধরতেছি ডাব্লিউ, টোটাল ওয়েট হচ্ছে ডাব্লিউ, টোটাল ভলিউম ধরতেছি ভি। এইটাকে সামহাউ যদি এটাকে রূপান্তর করতে চাই, যেমন এখানে যেমন তোমার সয়েল গুলাকে আমি আলাদা করে দিলাম, মনে করো সয়েল গুলোকে আমি আলাদা করে নিচে দিয়ে দিলাম, পরে ওয়াটার, আর বাদ বাকি ফাঁকা জায়গা থাকতেছে, মানে এখানে এয়ার আছে। যদি সামহাউ এই জিনিসটা করা পসিবল, এটাকে কম্প্যাক্ট করে তুমি যদি এটা করতে পারো, তাহলে এইরকম একটা ডায়াগ্রাম দ্বারা, এটাকে বলা হয় থ্রি ফেজ অফ সয়েল এলিমেন্ট। এটাকে থ্রি ফেজ বলা হয়, সয়েল, ওয়াটার, এয়ার, তিনটা আলাদা আলাদা ফেজ। ঠিক আছে? তো তাহলে আমি বলতেছি তোমাদের টোটাল ভলিউম যদি ভি হয়, তাহলে আমি কি বলতে পারতেছি, টোটাল ভলিউম ভি ইকুয়াল টু ভলিউম অফ সয়েল প্লাস ভলিউম অফ ভয়েড। এই ভলিউম অফ ভয়েড এর ভিতরেই কিন্তু ভলিউম অফ ওয়াটারটা থাকবে। তার মানে ভলিউম অফ ভয়েড ইকুয়াল টু আমি বলতে পারতেছি ভিএ প্লাস ভিডব্লিউ। বুঝছো এতটুকু? ম্যাম আরেক আচ্ছা আবার বলতেছি, দেখো টোটালটা হচ্ছে ভলিউম ভি, ঠিক আছে? ভি ইকুয়াল টু আমি লিখতে পারি না ভিএস প্লাস ভিভি, এটা লিখতে পারি? পারি জি ম্যাম। নাকি? ইয়েস ম্যাম। জি ম্যাম। এই যেটা হচ্ছে তোমার ভলিউম অফ সয়েল, আর এখান থেকে এতটুকু টোটালটা হচ্ছে ভলিউম অফ ভয়েড, তাহলে তো লিখাই যায় এটা। আবার ভলিউম অফ ভয়েড এর মধ্যে আবার আছে কি ভলিউম অফ ওয়াটার। এই যে দেখো ফাঁকা জায়গার মধ্যে দিয়ে কিন্তু তোমার পানি থাকবে, সয়েলের ভিতরে দিয়ে কিন্তু পানি থাকবে না। তোমার এই যে মাঝখানে মাঝখানে যে ফাঁকা জায়গা দিয়ে সিপ করে করে পানি থাকবে। যে জায়গায় ধরো পানি নাই সে জায়গায় কি আছে, এয়ার আছে। ঠিক আছে? তো তাহলে ভলিউম অফ ভয়েড কে তুমি আবার লিখতে পারো দুই ভাগে, যে ভলিউম অফ এয়ার প্লাস ভলিউম অফ ওয়াটার। তাহলে টোটাল ভলিউম ইকুয়াল টু ভিএস প্লাস ভিএ প্লাস ভিডব্লিউ লেখা যায়। বুঝছো এখন? জি মিস। আচ্ছা, এরপর আসি আমরা যে আমাদের ওয়েট কতটুকু হবে। ওয়েট, টোটাল ওয়েটটা একটু আগে দেখছিলাম ডাব্লিউ। সো টোটাল ওয়েট ইকুয়াল টু লেখা যায় ওয়েট অফ সয়েল প্লাস ওয়েট অফ ওয়াটার। এখন ওয়েট অফ এয়ার কেন লিখলাম না বলো তো? ওয়েট অফ এয়ার কেন নেগলেক্ট করলাম? এয়ারের ভর নগণ্যতি। এয়ারের সেরকম কোনো ভর নাই, ওজন নাই, তুমি ওজন মাপবাও বা কিভাবে? ওজন তো মাপারও কোনো সিস্টেম নাই। তাহলে আমাদের ওয়েট অফ এয়ারটা আমরা সবসময় নেগলেক্ট করি। তাহলে টোটাল ওয়েট ইকুয়াল টু আমরা জানি ওয়েট অফ সয়েল প্লাস ওয়েট অফ ওয়াটার। ঠিক আছে? এই জিনিসগুলাই হচ্ছে এই পেজে তোমার বলা আছে। এই দেখো, v ইকুয়াল টু vs প্লাস ভিভি, vv ইকুয়াল টু va প্লাস vw, এটা জাস্ট লিখলাম। তারপর হচ্ছে টোটাল ওয়েট ইকুয়াল টু ws প্লাস ww। ওকে, বুঝছো নিশ্চয়ই এতটুকু? আচ্ছা, সো এখন দেখো আমাদের থ্রি ফেজ যে ডায়াগ্রাম দেখতেছো বা থ্রি ফেজ এলিমেন্ট দেখতেছো, এটাকে ডেসক্রাইব করার জন্য আমাদের কিছু ফর্মুলা বা কিছু ডেরিভেশন লাগবে, প্লাস হচ্ছে কিছু ডেসক্রিপশন লাগবে। তো সেখানে আমাদের কিছু এখন কয়েকটা আমরা ফর্মুলা দেখবো, প্লাস এগুলার কিছু ডেফিনেশন দেখবো। প্রথমটা দেখো, এটা পুরো মাথার মধ্যে ঢুকায় রাখো যে কিছু কিছু জিনিস আছে, যেমন আমি যদি বলি ই কি, বা ই ইকুয়াল টু এত দেওয়া আছে, ই হচ্ছে আমাদের ভয়েড রেশিও। ঠিক আছে? ই হচ্ছে ভয়েড রেশিও, এটা সবসময় মনে রাখবা। এগুলা পরবর্তী চ্যাপ্টার গুলোতে তোমার কাজে দিবে কিন্তু। সো এগুলা পুরো মাথার মধ্যে ঢুকায় রাখো যে কোনটা কি। প্রথমে দেখি ভয়েড রেশিও থাকবে, তারপর পোরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন, এগুলো আমরা দেখবো এখন। প্রথমে দেখি ভয়েড রেশিও। ভয়েড রেশিও হচ্ছে, ভয়েড রেশিও ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ ভলিউম অফ ভয়েড টু দ্য ভলিউম অফ সলিড।
ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সলিড করলে যে রেশিও পাই সেটাই হচ্ছে ভয়েড রেশিও। তো তোমার যদি মনে না থাকে কি, জাস্ট ইকুয়েশনটা মনে রাখবা ভিভি বাই ভিএস, তাহলে মানে তাহলেই জাস্ট লিখতে পারবা যে ভলিউম অফ ভয়েড টু দা ভলিউম অফ সলিড, এটার রেশিও হচ্ছে আমাদের ভয়েড রেশিও ই। তার মানে এখানে দেখো বোঝাচ্ছে সলিডের রেসপেক্টে কতটুকু ভয়েড আছে সেটাই হচ্ছে তোমার ই, সলিডের রেসপেক্টে কতটুকু ভয়েড আছে সেটাই হচ্ছে ভয়েডের রেশিও। বুঝছো? জি মিস। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ভয়েড রেশিও। এরপরে আমরা আসি পোরোসিটি। পোরোসিটিকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি, এন। ভয়েড রেশিও কে ই দিয়ে প্রকাশ করি, পোরোসিটিকে এন দিয়ে প্রকাশ করি। সো পোরোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ ভয়েড টু দ্য ভলিউম টু দ্য টোটাল ভলিউম। আচ্ছা, টোটাল ভলিউমের রেসপেক্টে কতটুকু ভয়েড আছে, টোটাল এই যে টোটাল ভলিউমের রেসপেক্টে কতটুকু ভয়েড আছে সেটাই হচ্ছে তোমার পোরোসিটি। সো n ইকুয়াল টু ভিভি বাই ভি, এটা মনে রাখবো আমরা। তারপর দেখো দ্য ডিগ্রি অফ স্যাচুরেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পোরোসিটি দ্বারা কি বোঝায়? পোরোসিটি যা দ্বারা বোঝায় টোটাল ভলিউমের সাপেক্ষে, টোটাল ভলিউমের সাপেক্ষে কত পার্সেন্ট ভয়েড আছে, কতটুকু ভয়েড আছে। বুঝছো? জি মিস। আচ্ছা, তারপর দেখি আমরা, তারপর দেখো the degree of saturation, degree of saturation হচ্ছে is defined as a ratio of volume of water to the volume of void, ওয়াটারের ভলিউম ডিভাইডেড বাই ভয়েডের ভলিউম, এটা করলে যা আসে সেটাই হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশন। আচ্ছা দেখো, তার মানে হচ্ছে ভয়েডের রেসপেক্টে কত পার্সেন্ট ওয়াটার আছে, বাট ভয়েডের রেসপেক্টে কতটুকু ওয়াটার আছে। এই যে ভিভি, তার রেসপেক্টে ওয়াটার কতটুকু, ওয়াটারের ভলিউম কতটুকু, ঠিক আছে? সেই জন্য আমরা করছি ভিডব্লিউ বাই ভিভি। আচ্ছা, এখন মনে করো এখানে তো এয়ার আছে, এই জায়গায় ওয়াটার আছে, টোটালটা হচ্ছে ভিভি বা ভলিউম অফ ভয়েড। এখন মনে করো এই জায়গায় যে এয়ার যেখানে আছে এই জায়গায়ও ধরো ওয়াটার দিয়ে ফিল আপ থাকলো, যদি ওয়াটার দিয়ে এই জায়গাটাও ফিল আপ থাকে মানে ফুল ওয়াটার থাকতেছে, তাহলে এস ইকুয়াল টু কি বলা যায়, এস ইকুয়াল টু কত বলা যায়? ম্যাম 0। ভিডব্লিউ তো 0 হবে না। 0 কেন হবে? 1 1 হবে, এক্স্যাক্টলি 1 হবে। কেন 1 হবে? তখন ভিডব্লিউ টোটালটাই তখন ভিডব্লিউ, আর ভিভিও তাহলে সেম হচ্ছে, ভিভি ইকুয়াল টু ভিডব্লিউ হচ্ছে তখন, তাই না? তাহলে এস ইকুয়াল টু 1 হবে না তখন? যারা বুঝছো তারা তো বুঝছোই, যারা বুঝো নাই তারা কি বুঝছো এখন? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদের এস ইকুয়াল টু ভিডব্লিউ বাই ভিভি। যদি আমি তো কখনো বলি যে 100% স্যাচুরেশন অবস্থায় আছে, 100% স্যাচুরেশন, তখন কি বলবো? 100% যদি স্যাচুরেশন থাকে তাহলে এস ইকুয়াল টু 1 হবে, 100% স্যাচুরেশন থাকলে। ক্লিয়ার? এই ক্লিয়ার তোমাদের এটা? জি ম্যাম। আচ্ছা, তারপর আমরা কি দেখবো? তারপর দেখি একটু খেয়াল করে আমরা, এস পর্যন্ত আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ই ইকুয়াল টু, দেখো একটা রিলেশনশিপ আছে ভয়েড রেশিওর সাথে পোরোসিটি। তো ভয়েড রেশিও ই ইকুয়াল টু ভলিউম অফ ভয়েড ডিভাইডেড বাই ভলিউম অফ সয়েল, এটা আমরা একটু আগে দেখে আসছি, তাই না? সো ভলিউম অফ ভয়েড থাকলো, ভলিউম অফ সলিড, এটাকে কি লেখা যায়? টোটাল ভলিউম মাইনাস ভলিউম অফ ভয়েড লেখা যায় না? লেখা যায়? জি মিস। তাহলে টোটাল ভলিউম মাইনাস ভলিউম অফ ভয়েড লিখলাম। এখন পুরো ইকুয়েশনকে টপে এবং বটমে দু জায়গায় যদি আমি টোটাল ভলিউম দিয়ে মানে ভি দিয়ে যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায়? এই যে দেখো, সবগুলোকে যদি তুমি ভি দিয়ে ভাগ করো, ভি দিয়ে ভাগ করলে কি থাকতেছে? তাহলে এই যে ভিভি বাই ভি মানে কি? ভি মানে কি? পোরোসিটি না? জি ম্যাম, পোরোসিটি। সো আমরা কি করলাম? জাস্ট ডিরেক্টলি এন বসায় দিলাম।
সো এটার জন্য n 1 মাইনাস n, সো ইকুয়াল টু n বাই 1 মাইনাস n। এটা তোমাদের অনেক ম্যাথে কাজে লাগবে, ফর্মুলাটা কোত্থেকে আসলো সেটা দেখাচ্ছি। এবং এটাকে যদি তুমি এদিক সেদিক করো, ইকুয়াল টু n বাই 1 মাইনাস n, এটাকে যদি তুমি হচ্ছে যোগ বিয়োগ করো প্লাস ডানে বামে করো, তোমার তাহলে আসে হচ্ছে n ইকুয়াল টু e বাই 1 প্লাস c। এটা তোমরা করে দেখো, সোজা একটা জিনিস, ঠিক আছে? এটা থেকে তোমার n ইকুয়াল টু e বাই 1 প্লাস e লেখা যায়। ক্লিয়ার? আমাদের এটাই বেশিরভাগ কাজে লাগে, ওইটাও কাজে লাগে, বাট এটাই বেশিরভাগ কাজে লাগে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, আমাকে এখন তোমরা বলো ময়েশ্চার কন্টেন্ট বা ওয়াটার কন্টেন্ট বলতে তোমরা কি বুঝো? এটা তোমরা ল্যাবে পড়ে আসছো, বলো তো। তো বলতে পারবা? তোমরা কি শুনতেছো আমার কথা? জি মিস। তোমরা কোনো রেসপন্স করো না কেন? তোমাদের এই জিনিসটা খুবই খারাপ কিন্তু। তোমরা মানে মনে না থাকলে বলো মনে নাই ম্যাডাম, আমাদের মনে নাই, শেষ। আমি বলেই যাচ্ছি, জিজ্ঞেস করে যাচ্ছি, সবাই চুপ করে বসে আছে, এটা তো খুবই মানে ইরিটেটিং একটা ব্যাপার। রেসপন্স করো, ঠিক আছে? আমি বলতেছি রেসপন্স করবা, না পারলে তো কোনো সমস্যা নেই, তোমাকে কোনো পানিশমেন্ট আমি দিচ্ছি না। আচ্ছা, সো ওয়াটার কন্টেন্ট যেটা ছিল তোমরা ল্যাবে পড়ে আসছো, যে আমাদের দেখো এখানে লিখে আছে ওয়াটার কন্টেন্ট বা ময়েশ্চার কন্টেন্ট একই কথা, is defined as ratio of weight of water to the weight of solid at a given volume of soil। মানে কি? weight of water divided by weight of solid, WW divided by WS, এটা কি বলা হয় ময়েশ্চার কন্টেন্ট। এই যে W equal to WW by WS, মানে সলিড এর রেসপেক্টে কতটুকু ওয়াটার, কত ভরের। এটা কিন্তু স্মল ডাব্লিউ, ওয়াটার কন্টেন্টকে কিন্তু আমরা স্মল ডাব্লিউ দিয়ে প্রকাশ করে থাকি, আর ক্যাপিটাল ডাব্লিউ মানে কিন্তু ভর বা ওয়েট, কতটুকু ওয়েট আছে সেটা। এটাকে তুমি যদি এম দিয়ে প্রকাশ করতে তাও কোনো সমস্যা ছিল না, অসুবিধা নাই, আমরা জানি করা যায় এটা। তারপর দেখো ইউনিট ওয়েট, এটা তো সবাই জানি, ইউনিট ওয়েট ইকুয়াল টু এম বাই ভি বা ডাব্লিউ বাই ভি, একই কথা, মাস ওয়েট একই জিনিস, ঠিক আছে? সো এম বাই ভি লিখো বা ডাব্লিউ বাই ভি লিখো, একই কথা। এখন দেখো এখান থেকে আমি এই জায়গাটায় আসতে পারি কিনা, এটা থেকে আমি এই জায়গায় আসতেছি, মনে করো এখানে কি করলাম আমরা, দেখো গামা ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি। ডাব্লিউ মানে কি লেখা যায়? ডাব্লিউ ইকুয়াল টু WS প্লাস WW, যেহেতু এয়ার এর কোনো ভর নাই সেহেতু সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। সো WS প্লাস WW, এখান থেকে WS টা কমন নিলাম, কমন নিয়ে কি থাকতেছে 1 প্লাস WW বাই WS থাকতেছে, এই যে WW বাই WS নিচেটা থাকতেছে, ফাইন। এরপর দেখো WW বাই WS ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ওয়াটার কন্টেন্ট মানে স্মল w, সো সেটা জাস্ট বসাই দিলাম। এখন দেখো অনেক সময় তোমার আর্থওয়ার্ক প্রবলেম সলভ করার জন্য, এখানে লেখা আছে অনেক সময় আর্থওয়ার্ক প্রবলেম সলভ করার জন্য অনেক সময় আমাদের ড্রাই ইউনিট ওয়েটটা লাগে। ড্রাই ইউনিট ওয়েট মানে হচ্ছে তোমার শুধুমাত্র সলিড পোর্শন বা শুধুমাত্র সয়েল যতটুকু আছে অতটুকুর ওয়েট বাই ভলিউম করে আমরা ড্রাই ইউনিট ওয়েট পেয়ে থাকি। ড্রাই মানে এক্সক্লুডিং ওয়াটার, কোনো ওয়াটার থাকবে না। সো গামা ডি ইকুয়াল টু ওয়েট অফ সলিড ডিভাইডেড বাই ভলিউম, বুঝছো? জি মিস। এরপর দেখো এই যে দেখো WS বাই ভি, এই যেখানে WS বাই ভি, WS বাই ভি এর বদলে এখানে গামা ডি বসানো যায়। ধরো এই জায়গার মধ্যে WS বাই ভি এর বদলে, জি মিস। তাহলে যে গামা ইকুয়াল টু, তাহলে গামা ডি ইনটু এই যে এই এতটুকুর বদলে আমি লিখতে পারি হচ্ছে গামা ডি, এটুকুর বদলে আমি লিখতে পারি হচ্ছে গামা ডি, ঠিক আছে? সো গামা ইকুয়াল টু গামা ডি ইনটু 1 প্লাস W। সো গামা ডি ইকুয়াল টু কি লেখা যায়? গামা বাই 1 প্লাস W, এই যেটা, তাই না? বুঝছো তো নাকি? জি মিস। ওকে, সো এটা আমাদের লাগবে। এখানে এখন সবগুলো ফর্মুলা বেসিক্যালি মুখস্থ করা লাগবে, মানে কিভাবে হলো সেটা দেখে যদি করো মুখস্থ, তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। আর জাস্ট র্যান্ডমলি যদি মুখস্থ করতে চাও তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না। আর তোমরা যদি চিন্তা করো যে অনলাইন এক্সাম, আমার মুখস্থ করার কোনো দরকার নাই, কোনো কিছুই তো হবে না, অসুবিধা কি, তাহলে তোমরা ভুল। কারণ তুমি যদি এই সেমিস্টারে না মুখস্থ করো, তোমার পরের সেমিস্টারে গিয়ে ঠিকই মুখস্থ করতে হবে, তারপরের সেমিস্টারে ঠিকই মুখস্থ করতে হবে। লাইফে কখনো না কখনো তোমার এটা পড়তেই হবে। তুমি এখন ফাঁকিবাজি করলে পরে তোমার মানে পরে আরো কষ্ট হবে বেশি, বুঝছো? তো এখন থেকেই এই চ্যাপ্টার গুলো খুব ভালো করে পড়বা।
কোনো ফর্মুলা স্কিপ করবা না, সব ফর্মুলা মুখস্থ করবা। এবং কিভাবে আসলো ফর্মুলাটা সেটা যদি জানো, তোমার কাছে যে কোনো টাইপের ম্যাথ, যত ঘুরায় ম্যাথ দিই, যত কঠিন ম্যাথ দিই, তোমরা যে কোনো টাইপের ম্যাথ পারবা যদি তুমি ভালো করে এই চ্যাপ্টারের ফর্মুলা গুলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেই জিনিসটা যদি তুমি জানো। ঠিক আছে, ওকে। এখন দেখো আরেকটা ব্যাপার, আমাদের ডেনসিটি আর ইউনিট ওয়েট এখানে অলমোস্ট সেম হিসেবে ধরা হয়। ইউনিট ওয়েটের যে একক, ধরো পাউন্ড পার ফিট কিউব, ডেনসিটিরও সেম একক। ধরো আমি এখানে ওয়েটের জায়গায় শুধুমাত্র এম লিখতেছি, দ্যাটস ইট, জাস্ট মাস। তো তোমার যখন ডেনসিটি চাবে তখন রো দিয়ে প্রকাশ করবা, যখন ইউনিট ওয়েট চাবে তখন গামা দিয়ে প্রকাশ করবা, বাদ বাকি সবই সেম। ঠিক আছে, দেখো এই যে গামা ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, এখানে রো ইকুয়াল টু এম বাই ভি, একই কথা, একই ইউনিট, একই সব ভ্যালু। ভিটা তো সেম, এমটাও সেম, এম আর ডাব্লিউ ইকুয়াল। দেন রো ডি ইকুয়াল টু যদি চিন্তা করো, রো ডি আর গামা ডি একই জিনিস, যে ডাব্লিউ এস বাই ভি, এখানে এম এস বাই ভি, একই কথা। তুমি ইউনিট ওয়েট বলো আর তুমি ডেনসিটি বলো, সেম জিনিসই আসতেছে তোমার। ক্লিয়ার? জি মিস। জি মিস। আচ্ছা, সো আমরা এটা হয়তোবা পুরোটা শেষ করতে পারবো না, আমি জাস্ট প্রথমে কয়েকটা লাইন তোমাদেরকে দেখাই যে কিভাবে আসতেছে। তার আগে একটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে কোনো টাইপের পার্টিকেলের বা যে কোনো টাইপের ম্যাটেরিয়ালের আমি যদি ইউনিট ওয়েট বের করতে চাই, তাহলে আমি কিভাবে বের করতে পারি? এটা তোমরা পড়ে আসছো, তোমাদের এটা ইন্টারে পড়ে আসার কথা, বা অন্যান্য যে কোনো সেমিস্টারে তোমরা পড়ে আসছো হয়তোবা। মনে করো আমি ধরো যদি এখানে লিখি, ধরো পারদ, হ্যাঁ, ধরো পারদের লেড যদি আমি চিন্তা করি, লেড, ধরো লেডের ইউনিট ওয়েট আমি বের করতে চাচ্ছি, তো গামা পিবি, এটা আমার জানা দরকার। এখন আমি এটা জানি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটিতে জানি, স্পেসিফিক গ্র্যাভিটি অফ পিবি জানি আমি। তখন কি করবো, এটা কিভাবে বের করবো? অলওয়েজ মনে রাখবা জি পিবি ইন্টু হচ্ছে গামা ডাব্লিউ। অলওয়েজ পানি ইউনিট ওয়েট দিয়ে যদি সেটার স্পেসিফিক গ্র্যাভিটিকে তুমি গুণ করো, তাহলে তুমি ইউনিট ওয়েট পাবা। পানির ইউনিট ওয়েটের সাথে স্পেসিফিক গ্র্যাভিটি গুণ করবা। কার স্পেসিফিক গ্র্যাভিটি গুণ করবা? যেই ম্যাটেরিয়ালের তুমি ইউনিট ওয়েট বের করতে চাচ্ছ সেই ম্যাটেরিয়ালের। বুঝাতে পারলাম ব্যাপারটা? বুঝছো নাকি আবার বলবো? তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি না। ম্যাম বুঝছি। আচ্ছা ঠিক আছে, তো এখন ধরো আমি বের করতে চাচ্ছি সয়েলের, তাহলে কি লিখবো বলো তো? কি লিখবো? ম্যাম জিএস ইন্টু গামা ডাব্লিউ। হ্যাঁ, জিএস ইন্টু হচ্ছে ইন্টু গামা ডাব্লিউ। এটা একদম মুখস্থ ছোটস্থ ইউনিভার্সাল ট্রুথের মতো, এটা মনে রাখবা। ঠিক আছে, এটা ম্যাথের ক্ষেত্রে খুবই কাজে লাগে, খুবই কাজে লাগে এই জিনিসটা। ওকে, সো আমরা যদি এটা বুঝে থাকি, আশা করি আমরা এটা আর কখনো ভুলবো না। সো প্রথমে দেখি আমরা এখানে, দেখো এই যে এই জায়গায় হচ্ছে তোমার WS ইকুয়াল টু GS গামা W লিখে দিছে। ঠিক আছে, এটা কেন আসছে, কোথেকে আসছে সেটা তোমাদেরকে এক্সপ্লেইন করতেছি আমি। আমরা জানি হচ্ছে গামা ইকুয়াল টু, ধরো আমি যদি বলি গামা S, সাপোজ এটা তো আমরা জানি, একটু আগে দেখে আসছি নাকি? এটা তো ঠিক আছে, তাই না? হ্যাঁ, এটা একটু আগে দেখছো না, গামা ইকুয়াল টু W বাই V। সো আমি যদি ধরো সাপোজ আমি বলতেছি গামা S যদি হয় তাহলে WS বাই মনে করো VS। ঠিক আছে, তাহলে WS ইকুয়াল টু কি লেখা যায়? WS কি লেখা যায়? গামা এস ভিএস। গামা S VS লেখা যায়, তাই না? গামা S VS লেখা যায়। আর গামা S ইকুয়াল টু আবার কি লেখা যায়?
মাত্র বলছো তোমরা কিন্তু। ম্যাম GS into gamma W. হ্যাঁ এক্স্যাক্টলি, জিএস গামা ডাব্লিউ, তাই না? ইন্টু ভিএস থাকতেছে। আর এখানে আমাদের এই জায়গার জন্য এই ইকুয়েশন, এই ক্যালকুলেশনের জন্য আমাদের ভিএস এর ভ্যালু আমরা ধরে নিচ্ছি হচ্ছে 1, তাহলে থাকতেছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিএস গামা ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিএস গামা ডাব্লিউ। বুঝছো এখন জিনিসটা? জি ম্যাম। আচ্ছা, আর ভিএস ইকুয়াল টু 1 এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে আমাদের কিছু ফর্মুলা আমরা জেনারেট করব, সেই জন্য আমরা ধরে নিচ্ছি ভিএস ইকুয়াল টু 1। এটা আমি নেক্সট ক্লাসে আরো ডিটেইলসে পুরোটা বুঝাবো, এখন জাস্ট এই দুইটা লাইন আমরা বুঝে থাকি, ঠিক আছে? এখানে জিএস টা কি? স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল, ডাব্লিউ হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, গামা ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার। আর এখানে দেখো ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু ডাব্লিউএস, এটা কোথা থেকে আসলো? এটা আসলো হচ্ছে এখান থেকে, ময়েশ্চার কন্টেন্ট ইকুয়াল টু ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউএস। তো এখানে ডাব্লিউ ডাব্লিউ কি লেখা যায়? ডাব্লিউ ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়? ডাব্লিউ ইন্টু ডাব্লিউএস লেখা যায়, তাই না? এই যে এটাই লিখছে, দেখো এই যে ডাব্লিউ ইন্টু ডাব্লিউএস। আবার ডাব্লিউএস ইকুয়াল টু মাত্র তুমি বের করছো জিএস গামা ডাব্লিউ, জাস্ট সেই জিএস গামা ডাব্লিউটা বসাই দিলাম, আর কোনো কিছু না। ক্লিয়ার এতটুকু? জি ম্যাম। ওকে ফাইন। ইয়েস মিস। যদি এতটুকু ক্লিয়ার হয় তাহলে আমরা আজকে এতটুকু পর্যন্ত রাখি, এটা নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। একটু মনে রেখো যে আমরা 3.2 এর প্রথম দুইটা লাইন দেখছি, তারপর থেকে আমরা দেখবো। এখানে দেখো বেশ কিছু ফর্মুলা আছে, কোথা থেকে আসলো জিনিসগুলা, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আছে। তো আমাদের কোথা থেকে আসতো জাস্ট মুখস্থ করে ফেললে আসলে হয় না অনেক সময়, ঠিক আছে? কোথা থেকে আসলো সেটা জানাটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এটা ভালো করে আমরা দেখবো। প্লাস নেক্সট ক্লাসে আসার আগে আগের ক্লাসে কি পড়াইছি, মানে আজকের ক্লাসে কি পড়াইছি সেটা একটু দেখবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? কারো কোনো প্রবলেম আছে এতটুকুতে? কারো কোনো প্রবলেম? না মিস। না ম্যাম। ঠিক আছে।